হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল NM/GNM নার্সিং এন্ট্রান্স 2025-এর জন্য আজকে আমরা এই ভিডিওতে আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। আগের ফুল মক টেস্টটা তোমরা সবাই খুবই ভালো রেসপন্স করেছো, সেই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য আরও একটা ফুল মক টেস্ট আনা যাক, যেটা তোমাদের প্রিপারেশনে খুব ভালোভাবে হেল্প করবে। তো আজকে আমরা অবশ্যই ডিসকাস করবো একটা ফুল মক টেস্ট, আর এখানে সেই কোশ্চেনগুলোই আছে যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। একদম বেসিক কোশ্চেনগুলোই কিন্তু আমি এইখানে রেখেছি। আর এখানে যে লেভেলে কোশ্চেন আছে, আশা করি তোমাদের প্রিপারেশন যদি ঠিকঠাক কমপ্লিট হয়ে গিয়ে থাকে এতদিনে, তাহলে তোমরা 80 কাছাকাছি কিন্তু নাম্বার এখানে পেয়ে যাবে। যদি 80 কাছাকাছি নাম্বার পেয়ে যাচ্ছ, তাহলে ভেবে নেবে তোমার প্রিপারেশন যে অলমোস্ট ঠিকঠাক আছে। এবং যাদের 80 হচ্ছে না, তাদেরও মন খারাপের কিছু কারণ নেই, এখনও যথেষ্ট সময় রয়েছে। সেই টাইমটাকে তোমরা কিন্তু কাজে লাগাও। এখনও অ্যাবভ 20 ডেজ কিন্তু তোমাদের হাতে টাইম রয়েছে, ঠিক আছে? সো মন খারাপ যদি 80 না হয় বা 70 না হয়, তো মন খারাপের কিছু নেই। আরও একটা কথা, যেটা আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের বলি, এই ভিডিওতেও বলছি, এই মক টেস্টটা অ্যাটেন্ড করার পর তোমরা কে কত নাম্বার পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও, কোনো টাইম ওয়েস্ট না করে। প্রথমেই আমরা দেখছি কি লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষাতেও তোমরা কিন্তু ফার্স্ট দেখবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এরই কোশ্চেন। চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। আর একটা কথা বলি, আমি ট্রাই করছি ভিডিওটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, কারণ 1 ঘন্টার থেকে বেশি হলে সেটা তোমাদের পক্ষেও অনেকটা টাইমলি হয়ে যায়। এবং কী হয় না, অত বড় লেন্থি ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে করে না। সো আমি ট্রাই করবো আনসারগুলো একটু তাড়াতাড়ি বলার। সো হয়তো একটু অসুবিধা হবে, তো একটু তোমরাও ম্যানেজ করো। দেখো প্রথম কোশ্চেনে কি বলা আছে, নিচের কোনটি এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত নয়? এন্ডোমেমব্রেন সিস্টেম আমরা জেনারেল দেখি। দেখো এন্ডোমেমব্রেন মানে কি, মেমব্রেন রয়েছে প্রথমত, এবং এন্ডোমেমব্রেন সিস্টেম হলো সেই সিস্টেম যেটা হচ্ছে মেনলি প্রোটিন সিনথেসিসের সাথে রিলেটেড, ঠিক আছে? যেমন ফার্স্ট যদি দেখি আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম মেনলি আমরা কি দেখি, GERL, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর L ফর লাইসোজোম। তাছাড়া ভ্যাকুওল আর ভেসিকল, ঠিক আছে? এগুলো কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমই অন্তর্গত। তাহলে এখানে বুঝে গেছো তোমরা এতক্ষণে আনসার কি হবে, সেটা হচ্ছে আনসার হবে পারক্সিজোম, অপশান ডি, ঠিক আছে? পারক্সিজোম কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত নয়, ঠিক আছে? পারক্সিজম মেনলি কী করে, লিপিড মেটাবলিজমে এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে। ডিটক্সিফিকেশন, এটা মনে রাখবে, ডিটক্সিফিকেশনে পারক্সিজম সাহায্য করে। পারক্সিজম কোষের মধ্যে যে হাইড্রোজেন পারক্সাইড থাকে সেটাকে ভেঙে জল আর অক্সিজেন তৈরি হতে সাহায্য করে। জল আর অক্সিজেন একটা এনজাইমের সাহায্যে, যে এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ, ঠিক আছে? ক্যাটালেজ এনজাইমের সাহায্যে। তাছাড়া লিপিড মেটাবলিজমে, অর্থাৎ লিপিডের ভাঙনেও কিন্তু এটা সাহায্য করে। সো দ্য রাইট আনসার ইজ অপশান ডি, পারক্সিজম। লেটস কাম টু নেক্সট কোশ্চেন। সেন্ট্রিওল ড্যাশ গঠনে সাহায্য করে? অপশানস আছে নিউক্লিয়াস, বেমতন্তু, কোষপাতা, লাইসোজোম। সেন্ট্রিওল কী গঠনে সাহায্য করবে? সেন্ট্রিওল কী গঠনে সাহায্য করে? বেমতন্তু গঠনে সাহায্য করে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, একটা কোশ্চেনের আনসার তোমরা আমাকে দেবে যে কোষ বিভাজন যখন হয়, তো সেই কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম কখন কোন দশায় বিভাজিত হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মধ্যে এই যে সেন্ট্রোজোমের বিভাজন, ঠিক আছে, সেটা কোন দশায় সম্পন্ন হয়? নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কি আছে, বলা আছে কোষের কোন বস্তু প্যাকেজিংয়ে সাহায্য করে? অপশানস আছে ভ্যাকুওল, প্লাস্টিড, গলগি বস্তু আর মাইটোকন্ড্রিয়া। প্যাকেজিংয়ে কে সাহায্য করে? অবশ্যই গলগি বস্তু সাহায্য করে। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, গলগি বস্তু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোন প্লাস্টিডে প্রোটিন সঞ্চিত থাকে? ক্লোরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট নাকি এলাইওপ্লাস্ট? তো এখানে প্রোটিন সঞ্চিত থাকবে কোথায়, সেটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট নাম রয়েছে। তাছাড়া আরেকটা নামও আছে, সেটা হচ্ছে কি অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? কী নাম রয়েছে আরেকটা? অ্যালিউরোপ্লাস্ট। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? তারপর দেখো বাকি, দেখো অ্যালিউরোপ্লাস্ট যেটা বললাম, এগুলো সব কি, অ্যালিউরোপ্লাস্ট বলো, তারপর হচ্ছে প্রোটিনোপ্লাস্ট বলতে পারো এটাকে, এলাইওপ্লাস্ট আছে একটা, আরেকটা কি আছে, আরেকটা আছে অ্যামাইলোপ্লাস্ট। এই সব কিসের ভাগ? এই সব হচ্ছে লিউকোপ্লাস্টের ভাগ, বা লিউকোপ্লাস্টিডও বলতে পারো। লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, সেটা ব্যবহৃত হয় কিসে? এই সমস্ত খাদ্যবস্তু সঞ্চয়ে, ঠিক আছে? আর হচ্ছে যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে কোথায়? মূলে। এই কোশ্চেনটা কিন্তু আগে পরীক্ষায় এসছে, সব মনে রাখবে, লিউকোপ্লাস্ট মূলে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার ওখানে কত হলো? 4 হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এটা কি আছে, ডিএনএ ও আরএনএ অণু পৃথক হওয়ার কারণ কি? ডিএনএ আরএনএ যে পৃথক আমরা দেখি, এক তো হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী।
নেক্সট হচ্ছে ডিএনএতে আমরা কি দেখি, ডিএনএতে থাকে থাইমিন, কিন্তু আরএনএ থাকে সেটা কি থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আর সেটা কোন বেস, সেটা হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে পিরিমিডিনের ডিফারেন্স হয়, প্লাস এখানে আর কিসের ডিফারেন্স হয়, আর শর্করার ডিফারেন্স হয়। ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ থাকে রাইবোজ শর্করা, তাহলে হলো শর্করার ডিফারেন্স হয় এবং পিরিমিডিন বেসের ডিফারেন্স এখানে থাকে। তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার এটা 6, ঠিক আছে। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলের মধ্যে উপস্থিত থাকে যে বন্ড সেটি হলো অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল। আগেও এই কোশ্চেনটা আমি করিয়েছি তোমাদের, অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খলে কোন বন্ডটাকে, এই যে দেখছো দুটো অ্যামাইনো অ্যাসিড ভেবে নাও এটাকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এদের মাঝে যে বন্ডটা আছে এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে, পেপটাইড বন্ড। প্রোটিন গঠনের যে একদম বেসিক বন্ড, যেটা ছাড়া প্রোটিন গঠন হতে পারেই না, সেটা হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখব কি রয়েছে। সপুষ্পক উদ্ভিদের নিষেক পরবর্তী বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি মিথ্যা। তো সপুষ্পক উদ্ভিদের নিষেক আমাদের ক্লাস 10-এর আমরা পড়েছি, তো এখানে কোনটা সেটা সপুষ্পক উদ্ভিদের নিষেক হওয়ার পর কোন তথ্যটা এখানে ঠিক দেওয়া নেই সেটা বলো। জাইগোট ভ্রূণে পরিণত হয়, অবশ্যই হয়। কেন্দ্রীয় কোষ শস্য এন্ডোস্পার্মে পরিণত হয়। ডিম্বক ভ্রূণস্থলিতে পরিণত হয়, এটা ঠিক নয়। ডিম্বক ভ্রূণস্থলিতে পরিণত হয় না। ডিম্বক কিসে পরিণত হয় বলে ফেলো, ডিম্বক পরিণত হয় বীজে। ডিম্বাশয়ে পরিণত হয় ফলে, এবং ডিম্বক পরিণত হয় কিসে, বীজে পরিণত হয়। এই কোশ্চেনটাও আগে পরীক্ষায় এসছে। পরবর্তী কোশ্চেন দেখো কত নম্বর হবে এটা। নেক্সট কোশ্চেন কী রয়েছে এটা, এখানে বলা আছে নিম্নলিখিত কোন শৈবালের মধ্যে ম্যানিডল সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে উপস্থিত থাকে। তো ম্যানিডল সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে পাওয়া যায় একটোকার্পাসে, ঠিক আছে, একটোকার্পাস নামক শৈবালে। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন কোথায় গেল, দেখো কি আছে। ফার্নের জীবনচক্রের দশার সজ্জাক্রমটি হলো, ফার্নের যে জনুক্রম রয়েছে সেটা তোমাদের পরীক্ষার জন্য জানো, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সেই ফার্নের জনুক্রমের বা জীবনচক্র যেটাই তুমি বলো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের যে রূপান্তর, সেটার এখানে কারেক্ট সিকোয়েন্সটা চাওয়া হয়েছে। তাহলে বলো কি হবে আনসার। ফার্নের জনুক্রমের সিকোয়েন্সটা যদি আমি বলি, তাহলে আমি যদি রেণুধর পরিণত উদ্ভিদ থেকে যদি বলি, ঠিক আছে, চাইলে তুমি লিখেও নিতে পারো। পরিণত উদ্ভিদ ফার্নের রেণুধর হয়, যেটা হচ্ছে 2n হয়, মানে পরিণত রেণুধর উদ্ভিদ, সেখান থেকে হবে রেণুপত্র, সেখান থেকে হবে রেণুস্থলী, সেখান থেকে হবে রেণুমাতৃকোষ, দেন কামস রেণু, তারপর লিঙ্গধর দেহ, ডিম্বাণু শুক্রাণু, এবং তারপর সেখান থেকে জাইগোট আর অপরিণত রেণুধর উদ্ভিদ। তাহলে এখানে কারেক্ট হচ্ছে কি, প্রথমে রেণুধর উদ্ভিদ হবে, তারপর আসবে রেণুপত্র, রেণুস্থলী, রেণুমাতৃকোষ। অপশান এটাই একদম ঠিক দেওয়া আছে, রেণুধর উদ্ভিদ, রেণুপত্র, রেণুস্থলী আর রেণুমাতৃকোষ। নেক্সট কোশ্চেন নাম্বার দেখো কি আছে কোশ্চেনে। TSH এর উৎপত্তি স্থল, TSH যার ফুল ফর্ম কি, TSH এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যে কোনো স্টিমুলেটিং হরমোন হোক বা যে কোনো ট্রপিক হরমোন হোক, স্টিমুলেটিং হরমোন মানে কোনো হরমোনের সে যদি SH, এবং ট্রপিক হরমোন, তো ট্রপিক হরমোন আর স্টিমুলেটিং হরমোন যখনই দেখবে তুমি চোখ বন্ধ করে দেবে পিটুইটারি। যদি পিটুইটারি অপশান না থেকে অগ্র পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি থাকে, তাহলে হবে অগ্র পিটুইটারি, ঠিক আছে, চোখ বন্ধ করে একদম। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং মানেই হচ্ছে কি হবে পিটুইটারি, ঠিক আছে, পিটুইটারি। পিটুইটারিকে আমরা কি বলি, মাস্টার গ্ল্যান্ড বলি। পিটুইটারিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে সমস্ত যে ট্রপিক হরমোন প্লাস স্টিমুলেটিং হরমোন যদি বলা হয়, তো সেটা হবে অগ্র পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় কি বলো, ADH আর ভেসোপ্রেসিন, ঠিক আছে, ADH ভেসোপ্রেসিন, সরি, ADH আর অক্সিটোসিন, মেনলি অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন আমরা বলি। আর ADH এর অভাবে আমাদের কী রোগ হতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাস, দ্যাট ইজ বহুমূত্র, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কী আছে দেখো। মৌমাছির হুল ও কাঁকড়া বিছার হুল অভিব্যক্তিতে কী ধরনের অঙ্গের উদাহরণ। মৌমাছির হুল আর কাঁকড়া বিছের হুল, এগুলো কী ধরনের অঙ্গ হবে তোমার কি মনে হয়, সমসংস্থা হবে, সমবৃত্তীয় হবে, লুপ্তপ্রায় হবে, নাকি A, B ও C দুটোই ঠিক হবে। যদি তোমরা কখনো নাও জানো যে এই অঙ্গটা কেন ব্যবহার হয়, তাহলে এইটুকু মাথা খাটিয়ে মানে আনসার করবে যে এদেরকে বিচার করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো মৌমাছির হুল আর কাঁকড়া বিছের হুল দুটোই নিজের হুলকে ইউজ করে, কেন ইউজ করে, নিজের প্রোটেকশানের জন্য। মৌমাছিও তাই এবং কাঁকড়া বিছেও তাই, তার মানে কি কাজ দুজনের কিন্তু একই। তাহলে কাজ একই হলে আমরা সেই অঙ্গকে কী বলি, সমবৃত্তীয় অঙ্গ। তাহলে এখানে আনসার হবে অপশান বি, সমবৃত্তীয় অঙ্গ। দ্য নেক্সট কোশ্চেন ইজ বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে, বিজ্ঞানী হেকেল। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি,
ঠিক আছে, এইটা মনে রাখবে তোমরা। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এই ওয়ার্ডটা হচ্ছে কে বলেছেন, মানে কথাটা, সেটা হচ্ছে হেকেল বলেছেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি আছে। দেখো 13 নম্বর কোশ্চেন, বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা হলেন। বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা কে? তিনি হলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। পরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেন কি আছে, দেহকোষে বার বডি অনুপস্থিত। বার বডি অনুপস্থিত। দেখো এমনি জেনারেলি কি হয়, এক্স ক্রোমোজোম ফিমেলের ক্ষেত্রে যদি একজন স্বাভাবিক ফিমেল হয় তো এক্স ক্রোমোজোম থাকবে দুটো, ডবল এক্স ক্রোমোজোম, এবং তার মধ্যে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে, যেটাকে আমরা বলি কি বার বডি, তাই তো। তো এখানে কারোর ক্ষেত্রে যদি সিঙ্গেল এক্স ক্রোমোজোমই থাকে তাহলে ওটাই নিশ্চয়ই ইনঅ্যাক্টিভ হবে না। তাহলে আমাদের অপশানে এমন অপশান খুঁজতে হবে যে ফিমেলের ক্ষেত্রে নাম্বার অফ এক্স ক্রোমোজোম ইন এ সেল সেটা হচ্ছে একটা, যেটা কোথায় থাকে বলো, টার্নার সিনড্রোমে, তাই না। টার্নার সিনড্রোমে থাকে। টার্নার সিনড্রোমে কী হয়, একটা এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, 44A প্লাস X0, তাই তো। টার্নার সিনড্রোমে ক্যারিওটাইপ বললে কী হবে, 44A প্লাস X0। ওকে, তো এটা অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো কী আছে, 15 নম্বর কোয়েশ্চেন কী বলা আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোর মধ্যে কোনটাকে বোঝায়? অবশ্যই প্রত্যেকে সবাই কিন্তু ভিডিও মাঝে মাঝে পজ করে নিজেরা আনসার করবে, ঠিক আছে। দেখো কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন, সেটাই হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে আনসার কি হলো, অপশানে বি হবে এখানে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, 16 নম্বর কোয়েশ্চেন, মানুষের অ্যালোজোমের সংখ্যা হলো। মানুষের অ্যালোজোমের সংখ্যা কত? অ্যালোজোম বলতে কিন্তু সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তো অ্যালোজোমের সংখ্যা কত হয় একটা কোষে, সেটা হচ্ছে এক জোড়া হয় অবশ্যই, আইদার XX বা XY, ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো 17 নম্বর কোয়েশ্চেনে কি আছে, কণা জাতীয় বায়ুদূষক অপসারণ করার সবথেকে ভালো যন্ত্রটি হলো। তো কণা জাতীয় বায়ুদূষক অপসারণ করার সবথেকে ভালো যন্ত্র হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, একটা অপশন নিচে আছে, ঠিক আছে, দেখে নেবে। গ্রিন হাউসের প্রভাবে যে ঘটনাটি ঘটবে তা হলো। দেখো গ্রিন হাউস এফেক্ট আমরা এখন যেটা পড়ছি, গ্রিন হাউস মানে আমাদের মনে হয় কি একটা মানে খারাপ জিনিস, তাই না, কিন্তু তা কিন্তু নয়। গ্রিন হাউস কিন্তু অ্যাকচুয়ালি ভালো। গ্রিন হাউস এফেক্ট যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা কিন্তু মানে পৃথিবীতে আমরা থাকতে পারতাম না যদি গ্রিন হাউস এফেক্টটা না হতো। কিন্তু এই গ্রিন হাউস এফেক্টের যে গ্যাসগুলো সেগুলো এতটাই বেশি বৃদ্ধি পেয়ে গেছে এখন ডিউ টু মানে হিউম্যান অ্যাক্টিভিটিস, যার জন্য কি হচ্ছে না এই পৃথিবী এত বিশ্ব উষ্ণায়নের দিকে চলছে আর কি। তো এখানে গ্রিন হাউস প্রভাবে যে ঘটনাটি ঘটবে কী হবে দেখো, অবশ্যই সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, ঠিক আছে। সমুদ্র জলতল কী হবে, বৃদ্ধি পাবে। গ্রিন হাউস এফেক্টের ফলে কী হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, ভূপৃষ্ঠ তাপমাত্রা বাড়ার ফলে কী হচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলছে, তো সেই বরফগুলো গলে যাবে কোথায়, সমুদ্রেই তো আসবে, থ্রু দ্য মানে রিভার হয়ে, নদী হয়ে, তো সেগুলো সমুদ্রে আসবে, তাহলে সেক্ষেত্রে যাবে কোথায়, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা তোমরা যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2025 দিতে চলেছো এবং কম্প্যাক্ট একটা নোট চাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নোট দেখানো হচ্ছে, যেটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, এবং এখানে 382টা পেজ আছে, তার সাথে নাম্বার অফ কোয়েশ্চেন্স যদি বলি 2700 প্লাস, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলে কিন্তু, ঠিক আছে। এমন নয় যে শুধু লাইফ সায়েন্স বা শুধু ফিজিক্যাল সায়েন্স, তা নয়। আর প্রত্যেকটা টপিক থেকে এখানে কোয়েশ্চেন কভার করা রয়েছে। তোমরা যারা চাও এই নোটটা কিন্তু পারচেস করতে পারো, প্রাইস অনলি 100 রুপিসে তোমরা কম্প্যাক্ট একটা নোট পেয়ে যাচ্ছ। এমন কোনো টপিক নেই, ইভেন এমন টপিক আছে যেগুলো হয়তো তোমাদের বইয়ে নেই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো এই যে আমি দেখাচ্ছি পুংজননতন্ত্র, ঠিক আছে, বা কীভাবে গ্যামেটোজেনেসিস স্পার্মাটোজেনেসিস হচ্ছে সেই পুরো প্রক্রিয়া, সমস্ত কিছু ভিটামিন থেকে শুরু করে ভিটামিন ঘটিত রোগ হোক বা কিছু বিশেষ যে সংকেতগুলো হোক, সমস্ত কিছু এখানে ইনক্লুড করা রয়েছে। শুধু এই পিডিএফটা কিনে যদি তুমি ঠিকমতো পড়ো, ঠিক আছে, ঠিক মতো যদি তুমি পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমার লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো যারা ইচ্ছুক তারা এখানে দেখো ওপরে তোমরা একটা নাম্বার দেখতেই পাচ্ছ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, তারপরে ফার্দার প্রসেসিং আমি তারপর বলে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের কি রয়েছে।
মেলানোসিস রোগের উৎপত্তির কারণ হলো, দেখো মেলানোসিস পরীক্ষায় কিন্তু এমন হবে না যে তুমি সব কোশ্চেন কমন পাবে, কোনো পরীক্ষাতেই কিন্তু এমন হয় না, সে তুমি যতই পড়ে যাও না কেন। তো কিছু কিছু কোশ্চেন তোমাকে তোমার জেনারেল নলেজের থ্রু কিন্তু কাজে লাগাতে হবে। দেখো আছে মেলানোসিস, তো অনেকেই জানে না হয়তো মেলানোসিস রোগটা কী, কিন্তু মেলানিন আশা করি সবাই জানে, তাই না? মেলানিনটা আশা করি সবাই জানে। মেলানিন কী করে? আমাদের ত্বকের বর্ণ নির্ধারণ করে। তো সেক্ষেত্রে এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে কোনটার জন্য ত্বকের কোনো রোগ হয়। আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ, জানি তো, আর্সেনিক দূষণের ফলে। তো সেই জন্য এখানে আনসার কী হবে? দেখো অপশান ডি হবে। তো এরকমভাবেও কিন্তু তোমরা আনসার বের করতে পারবে। ফ্লুরাইড দূষণের ফলে কী হয়? নক নি সিনড্রোম হয়। পারদ দূষণের ফলে কী হয়? মিনামাটার রোগ হয়। সীসা দূষণের ফলে কী হয়? ডিসলেক্সিয়া হয়। ক্যাডমিয়ামের জন্য কী হয়? ইটাই রোগ হয়। তো এই জিনিসগুলো ভালো করে পড়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, কোশ্চেন নাম্বার 20। একটি অন্ডজ জরায়ুজ প্রাণী হলো, অন্ডজ জরায়ুজ যাকে আমরা বলতে পারি কি? ওভো ভিভিপেরাস। অন্ডজ জরায়ুজ মানে ওভো ভিভিপেরাস, ঠিক আছে, ওভো ভিভিপেরাস। তো এখানে ওভো ভিভিপেরাস কে হয়ে যাবে? সেটা হচ্ছে হাঙর। অপশান হবে কি? ডি, ঠিক আছে, হাঙর কিন্তু ওভো ভিভিপেরাস। নেক্সট কোশ্চেন নাম্বার 21। পরাগরেণুর ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয়? পরাগরেণু যখন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেটাকে আমরা কি বলবো? আর সেটাকে আমরা বলবো কি? খুবই সহজ কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা একটু তোমাদের ডাউট হতে পারে যে পরাগ সংযোগ করব নাকি নিষেক করব। অপশান মানে কোয়েশ্চেনটা ভালো করে দেখো, পরাগ রেণু গিয়ে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? পরাগ সংযোগ বলবো। অপশান এ হবে এখানে কারেক্ট, ঠিক আছে। এখানে আছে নিষেক। নিষেক কখন হবে? নিষেক হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের যদি মিলন হয় তখন সেটাকে আমরা বলি নিষেক, তাই না? কিন্তু এখানে বলছে কি জাস্ট পরাগ রেণুটা গিয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, এটা কি বলবো? পরাগ সংযোগ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের শাখা গঠন করে তাকে আমরা কি বলবো? কম্পিউটার প্লাস ইলেকট্রনিক্স প্লাস হচ্ছে আমাদের জীববিদ্যা, সেটা নিয়ে কি গঠিত হবে? সবকটার সমন্বয়ে গঠিত হবে কি? বায়োনিক্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 23। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান, এটা তো সবাই জানো। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। কোষ প্রাচীর কেমন হয়? কোষ প্রাচীর কিন্তু ভেদ্য হয়, এটা মনে রাখবে। কোষ প্রাচীর কিন্তু ভেদ্য, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24 কি আছে, মানুষের নিম্নলিখিত কোন কোষটি বিভাজিত হয়? কোন কোষটা বিভাজিত হয় চেয়েছে। কোয়েশ্চেন দেখেই অনেকে ভাবছো কোন কোষটা বিভাজিত হয় না থাকবে, কিন্তু কোয়েশ্চেন সবসময় তোমরা আগে ভালো করে পড়বে, তারপরেই আনসার করবে। কোন কোষটি বিভাজিত হয়? অপশন হচ্ছে আরবিসি, অনুচক্রিকা, স্নায়ুকোষ নাকি শ্বেতরক্তকণিকা। বলে ফেলো কোনটা বিভাজিত হয়, সেটা হচ্ছে অবশ্যই কি হবে? শ্বেত রক্তকণিকা। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, শ্বেত রক্তকণিকা। প্রত্যেকটা শ্বেত রক্তকণিকায় কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ইমিউনিটিতে হেল্প করে, তাই না? সেটা বি লিম্ফোসাইট হোক, টি লিম্ফোসাইট হোক, বা সেটা নিউট্রোফিল হোক, বেসোফিল হোক, মনোসাইট হোক, সমস্ত কিছুই কিন্তু আমাদের কি সাহায্য করছে? ইমিউনিটিতে, অনাক্রম্যতন্ত্রতে, ঠিক আছে। তো শ্বেত রক্তকণিকা টোটালি কিন্তু আমাদের দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেনে কি বলা আছে, কোনো প্রাণী ইউরিয়াকে বিপাকজাত বস্তু হিসেবে উৎপাদন করলে তখন ওই পদ্ধতিকে বলে ইউরিয়া। যদি বিপাকজাত পদার্থ ইউরিয়া হয় তাহলে সেটাকে বলা হয় ইউরিওটেলিজম। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26, ঠিক আছে। যে প্রাণীতে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, আগেরটা কী ছিল দেখো? ইউরিয়া, ঠিক আছে। ইউরিওটেলিজম হয়েছিল। এখানে কি আছে দেখো? এখানে আছে ইউরিক অ্যাসিড, তো এখানে কি হবে? ইউরিকোটেলিজম। অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 27 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, মানুষের রেচনতন্ত্রের অন্তর্গত মূত্রাশয় হলো। মানুষের রেচনতন্ত্রের অন্তর্গত মূত্রাশয়। মূত্রাশয় কি একটা সহায়ক রেচনাঙ্গ? অবশ্যই, তাই না? মূত্রাশয় কী হবে? সহায়ক রেচনাঙ্গ। প্রধান রেচনাঙ্গ বললে কি হবে? কিডনি হবে, ঠিক আছে, বৃক্ক বা কিডনি। সহায়ক বললে এগুলো বাকিগুলো হবে, গোবিনী বলি, মূত্রাশয় বলি, এগুলো সব হবে সহায়ক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বস্তুনিষ্ঠ অনাক্রম্যতা হলো। বস্তুনিষ্ঠ অনাক্রম্যতা কী হবে? সেটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। বস্তুনিষ্ঠ অনাক্রম্যতা কী হবে? অপশান এ অর্জিত অনাক্রম্যতা। নেক্সট দেখো 29 নম্বর কোয়েশ্চেন, অনির্দিষ্ট অনাক্রম্যতা।
অনির্দিষ্ট অনক্ষমতা মানে কি, কোনো স্পেসিফিসিটি নেই, মানে সবার বিরুদ্ধেই তোমাকে জেনারেল একটা ইমিউনিটি দেবে। সেটা কি, সেটা হচ্ছে সহায়তা অনক্ষমতা। আমাদের যে সহায়তা অনক্ষমতা বা জন্মগত অনক্ষমতা রয়েছে না, সেটা কিন্তু মানে অনির্দিষ্ট। এমন নয় যে তোমাকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শুধু প্রোটেকশন দেবে, ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দেবে না, এমন নয়। সব কিছুর বিরুদ্ধেই তোমাকে একটা জেনারেল প্রোটেকশন দেবে। ওটা কিন্তু জেনারেল প্রোটেকশন, ঠিক আছে। আর স্পেসিফিক প্রোটেকশনের কথা যদি বলি তাহলে সেটা কিন্তু অর্জিত অনাক্রমতাই হয়। নির্দিষ্ট অনাক্রমতা যদি বলে কী হবে, অর্জিত। এখানে বলেছে অনির্দিষ্ট হলো সহায়ত। 30 নম্বর কোশ্চেন দেখো কী আছে। বি লিম্ফোসাইট দেহে যে অনাক্রমতা গড়ে তোলে তা হলো। বি লিম্ফোসাইট, অপশান দেখে নাও। বি লিম্ফোসাইটে কেমন অনাক্রমতা গড়ে ওঠে, সেটা হচ্ছে রস নির্ভর অনাক্রমতা। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। রস নির্ভর অনাক্রমতা যেটা হচ্ছে কিসের মাধ্যমে সম্পন্ন হয় বলে ফেলো, অ্যান্টিবডির মাধ্যমে। আর অ্যান্টিবডি তৈরি করে কে, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট প্রথমে অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা কোষ তৈরি করে, প্লাজমা সেল। আগে কিন্তু পরীক্ষা এটা তো এসছে, ঠিক আছে। সো এই ধরনের যে এক্সট্রা ডাটাগুলো আমি বলছি এগুলো তোমরা নোট করে নিতে পারো। প্লাজমা সেল থেকে কিন্তু পরীক্ষা হয়তো দিল যে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ, অপশানে বি লিম্ফোসাইট নেই, প্লাজমা কোষ আছে, তাই তোমাকে প্লাজমা কোষই তখন করতে হবে, ঠিক আছে। দেখো পরবর্তী ক্যাটাগরি 2 এর কোশ্চেন শুরু হচ্ছে, ঠিক আছে। 31 নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমির মূল উপাদান হলো। ট্যাক্সোনমির মূল উপাদান কি, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস আর নামকরণ। এ, বি আর সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট রয়েছে কি, জলে দ্রাব্য ভিটামিন। জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো হয়ে যাবে, এ, ডি, ই আর কে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য। এ, ডি, ই, কে হলো ফ্যাটে দ্রাব্য। আর জলে দ্রাব্যকে ভিটামিন বি, ভিটামিন সি হবে এখানে, আর ভিটামিন পি হবে। এই দুটো এখানে অপশানও আছে, তাছাড়া ভিটামিন বিও কিন্তু জলে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে। তো এখানে রাইট অপশান হচ্ছে কি 32-এর বি হলো আর ডি হলো। 33 নম্বর কোশ্চেন দেখো, অপচিতি বিপাকের উদাহরণ হলো। অপচিতি বিপাকের উদাহরণ কী কী হয়ে যাবে, রেচন হবে আর শ্বসন হবে, এ হবে আর সি হবে। পুষ্টি আর সালোকসংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাকের উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন কী আছে, এইডস রোগের সংক্রমণ যেভাবে ঘটে, কী হবে ওখানে অপশন দেখো। এটা তো তোমার সবারই জানার কথা, এইডস রোগের সংক্রমণ কীভাবে ঘটে, অসুরক্ষিত যৌন সংস্পর্শ, আক্রান্ত মায়ের থেকেও হতে পারে, তাই তো। তো 34-এর এ আর বি দুটোই কিন্তু এখানে ঠিক হবে, বেশ। পরবর্তী দেখো 35 নম্বর কোশ্চেন কী আছে, বাস্তুতন্ত্রে অজীবীয় উপাদান। অজীবীয়, নন লিভিং, যাদের প্রাণ নেই তারা কী হবে, এবার তো সবাই পেরে যাবে। নন লিভিং মানে কী হবে বল ফেলো, আলো হবে আর জল হবে। অপশান এ হবে আর অপশান বি হবে, ঠিক আছে। নেক্সট দেখো 36 নম্বর কোশ্চেন, অন্তর্বাহী স্নায়ু হলো। ট্রক্লিয়ার, অলফ্যাক্টরি, ফেসিয়াল, অপটিক। অন্তর্বাহী স্নায়ু কী হবে, অন্তর্বাহী হচ্ছে অপটিক আর অলফ্যাক্টরি। অপশান বি আর অপশান ডি হবে এখানে ঠিক। তাছাড়া আর কি আছে, অডিটরি আছে, তাই না। অডিটরি থাকে কোথায়, কানে থাকে আমাদের, অডিটরি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 তো বললাম এখন না, হ্যাঁ কোশ্চেন 36 হলো অলফ্যাক্টরি, অপটিক বলে দিলাম। নেক্সট দেখো কী আছে, কোশ্চেন নাম্বার 37, বক্রধাবকের সাহায্যে জ্বলন সম্পন্ন করে। স্টোলন বা বক্রধাবকের সাহায্যে জ্বলন সম্পন্ন করে স্ট্রবেরি আর মেন্থা। অপশান বি আর অপশান ডি হবে এখানে ঠিক। নেক্সট আছে অঙ্গজননে ব্যবহৃত উদ্ভিদের অংশগুলি হলো। অঙ্গজননে আমরা কী কী দেখি, কোন কোন অঙ্গ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে, সেটা অবশ্যই মূল থেকে হতে পারে, স্ফীতকন্দ থেকেও হতে পারে, তাই তো। অপশান এ আর অপশান বি কিন্তু এখানে একদমই ঠিক দেওয়া রয়েছে। তাছাড়া পত্র থেকেও হয়, পত্রজ মুকুলের দ্বারা পাত্রকুচি বিগনিয়া হয়, তাই তো। কাণ্ডজও হয়, অর্ধবায়বীয় কাণ্ড, খর্বধাবকও আমরা দেখি, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, নিম্নের কোন জোড়াটি, নিম্নের সঠিক জোড়াটি নির্বাচন করতে বলছে, তাই তো। হুইচ ওয়ান ইজ কারেক্ট বলছে, তো কারেক্ট কোনটা, সিমুলেশন পরীক্ষা কে করেছিলেন, সিমুলেশন পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী মিলার ও উড়ে। তো এখানে অপশান বি প্রথমত ঠিক হলো। নেক্সট রয়েছে কি, হট ডাইলিউট স্যুপ হ্যালডেন, এটাও একদম ঠিক। তো এখানে অপশান বি আর অপশান ডি কিন্তু ঠিক আছে। তারপর দেখো শব্দ দূষণের কারণ হলো। শব্দ দূষণের কারণ হিসেবে কী কী হতে পারে, লাউড স্পিকার হতে পারে, বজ্রপতন হতে পারে, এই দুটোই হতে পারে। আর টোটোতে তো সেরকম শব্দ দূষণ হয় না, তাই না। তো এখানে অপশান এ আর অপশান বি কিন্তু ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, এবার কিন্তু শুরু হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর প্রথম কোশ্চেন কী আছে দেখো, 1 সের সমান কত কিলোগ্রাম।
এক শের বলতে আমরা জানি 0.933 কিলোগ্রাম, ঠিক আছে, 0.933 কিলোগ্রাম। তো এখানে অপশন সি হয়ে গেল কারেক্ট। নেক্সট দেখো, চাঁদের আকাশে পাখি উড়তে পারবে না কেন? চাঁদের আকাশে পাখি কেন উঠতে পারবে না? তো চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না তার কারণ কি? তার কারণ হচ্ছে চাঁদে কী নেই, চাঁদে বায়ু নেই। বায়ু না থাকার জন্য কী হবে? প্রতিক্রিয়া বল পাবে না, তাহলে সেখানে কিন্তু বায়ু না থাকার জন্য চাঁদে পাখি উঠতে পারবে না। নেক্সট দেখো, গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? তো হাইড্রোলিক ব্রেক সবসময় কোন নীতিতে চলবে বলো? হাইড্রোলিক ব্রেক চলবে পাস্কালের নীতিতে। পাস্কালের নীতি কোথায় আছে? অপশন ডিতে আছে। তো অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, অপশন ডি। তারপরে দেখো কী আছে, 44 নম্বর কোশ্চেন, পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী জন ডাল্টন। কোথায় আছে? অপশন সিতে। তো এখন অপশন সি হবে কারেক্ট। নেক্সট দেখো, আদর্শ যন্ত্রের কার্যক্ষমতা কত? একটা আদর্শ যন্ত্রের কার্যক্ষমতা অবশ্যই কত হবে? 100% হওয়া হবে আর কি। নেক্সট আছে, শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটারে জলের সাথে কি মেশানো হয়? রেডিয়েটারে জলের সাথে কি মেশানো হয়? অবশ্যই গ্লিসারল মেশাতে হয়, ঠিক আছে, অপশন এ হবে এখানে ঠিক। নেক্সট আছে, রাডারের প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল? রাডারের প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল? রাডারের প্রযুক্তি হচ্ছে রেডিও ওয়েভসের ওপর নির্ভরশীল, অপশন বি হবে কারেক্ট আনসার। র দিয়ে রাডার আর র দিয়ে রেডিও ওয়েভস মনে রাখবে তোমরা, তাহলে ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে, রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ হবে এখানে ঠিক। নেক্সট কোশ্চেন আছে, কী আছে দেখো, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির ধোঁয়ায় নিঃসৃত হয়? মোটর গাড়ির ধোঁয়ায় নিঃসৃত হয় কোন যৌগ? সেটা হচ্ছে সীসা, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, সীসা। নেক্সট কী আছে দেখো, বলা আছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের সমসংখ্যক অনু থাকে। কে বলেছিলেন? তিনি হলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, অ্যাভোগাড্রো, ঠিক আছে, অ্যাভোগাড্রো। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেছিলেন কে? বিজ্ঞানী মিলিকান। অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেছিলেন বিজ্ঞানী মিলিকান। নেক্সট আছে কি দেখো, রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক আছে ছোটো পাড়া। বলা আছে ইথেনের সাথে অক্সিজেনের দহনের সমীকরণ দেওয়া আছে 2C2H6 + 7O2 থেকে তৈরি হচ্ছে 4CO2 + 6H2O। এখানে 10 লিটার ইথেনের জন্য কত আয়তনের O2 প্রয়োজন হবে? দেখো প্রথম কথা কি বলি, যে সমীকরণ তো এখানে দিয়েছে, তাহলে সমীকরণ দেওয়া থাকলে তোমাদেরকে নিজে থেকে সমীকরণ বানাতে হচ্ছে না, তো এখান থেকে বের করা আরও ইজি হয়ে যাবে। শুধু তোমাদের জানতে হবে এখান থেকে কী হবে, তোমরা আয়তনটা নেবে, যেহেতু এখানে দেখো টোটালি আয়তনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, এখানে 10 লিটার আর এখানে অক্সিজেনের জন্য তোমাকে আয়তনই চাওয়া হয়েছে। তো এখানে কি এটা ইথিলিন দেখো 2C2H6, তো C2H6 যদি 1 মোল হতো তাহলে কত হতো আয়তন? 22.4 হতো, কিন্তু এখানে আছে 2 মোল, তাহলে ইন্টু 2 সমান 44.8, মানে এখানে কত লিটার ইথেন নেওয়া হয়েছে? 44.8 লিটার ইথিলিন কিন্তু নেওয়া হয়েছে। আর তার জন্য কত অক্সিজেন প্রয়োজন হয়েছে? 7 × 22.4, তাহলে আমি নিয়েছি 2 × 22.4, ইথিলিনের জন্য প্রয়োজন হচ্ছে 7 × 22.4, তাই তো? তাহলে 22.4 কেটে গেল, তাহলে 2-এর জন্য ব্যবহৃত হচ্ছে 7, তাহলে 1-এর জন্য ব্যবহৃত হচ্ছে 7/2, এখানে চেয়েছে 10-এর জন্য, তাহলে 10-এর জন্য ব্যবহৃত হবে 70/2, আর 70/2 মানে কত হবে? 35 লিটার। কোথায় আছে? অপশান এতে আছে, তাহলে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, খুবই সহজ, শুধুমাত্র তুমি যদি ঠিক করে কনসেপ্ট থাকে তোমার ইজিলি বের করে নেবে। অপশান এ হবে এখানে 35 লিটার কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন দেখো, 51 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী? বলা হচ্ছে একটা পদার্থ, অপশান দেখছি আমরা পরে, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক। তাপ তো ভালো পরিবহন করে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কে আছে? অপশান দেখো, অপশান আছে অভ্র, সীসা, সিলিকন আর বিসমাথ। তো এর মধ্যে কে তাপের পরিবাহী হলেও তড়িতের ক্ষেত্রে অন্তরক হিসেবে কাজ করে? সেটা হচ্ছে অভ্র, অপশান এ হবে এখানে ঠিক। নেক্সট হচ্ছে 52 নম্বর কোশ্চেন, মানে ফিজিক্যাল সায়েন্সের এটা 12 নম্বর কোশ্চেন, মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? মরুভূমিতে যে মরীচিকা সৃষ্টি হয় সেটা কিসের উদাহরণ হবে? সেটা হচ্ছে
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। অপশন ডি হবে এখানে ঠিক। তারপরে দেখো 53 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি উপচুম্বকীয়? উপচুম্বকীয় কোনটা হবে এখানে? উপচুম্বকীয় হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, অক্সিজেন। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 54, কতগুলো মৌলের পরমাণু দেওয়া আছে 1A1 1B2 1C3, এর মধ্যে সম্পর্ক কি? ইজিলি দেখতে পাচ্ছি আমরা সবার নিচেই 1, নিচেরটা প্রকাশ করে কি পারমাণবিক সংখ্যা, আর পরমাণুর সংখ্যা যদি এক হয়, পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক যদি একই হয়, সেম হয়, সেটাকে আমরা কি বলি আইসোটোপ বলি। তাহলে এখানে কী হবে অ্যান্সার আইসোটোপ হবে, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো, এটা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন, কী আছে? অ্যামোনিয়ার গন্ধ কীরূপ? অ্যামোনিয়ার গন্ধ কীরূপ হয়? অবশ্যই সেটা ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, অপশন বি হবে এখানে ঠিক, ঝাঁঝালো গন্ধযুক্ত। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন স্টার্ট হচ্ছে 56, এখান থেকে 60 নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু 56 থেকে 60 থাকবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2। প্রথমে কি আছে, নিম্নের কোনগুলি তড়িৎযোজী যৌগ হবে? তড়িৎযোজী মানে কি ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে গঠিত যৌগ, তাই তো তড়িৎযোজী যৌগ। অপশান আছে ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড, বেনজিন আর ইথানোয়িক অ্যাসিড। এর মধ্যে কোনগুলো হবে তড়িৎযোজী? তড়িৎযোজী হবে ক্যালসিয়াম ক্লোরাইড আর লিথিয়াম হাইড্রাইড। বেনজিন এবং ইথানোয়িক অ্যাসিড দুটোই কিন্তু সমযোজী যৌগ। ইথানোয়িক অ্যাসিড মানে আর কিছুই নয়, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে যেটাকে আমরা বলি কি অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, এইটাই ইথানোয়িক অ্যাসিড, এইটাই কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, আবার এটাকে আমরা বলে থাকি কি ভিনিগার, ঠিক আছে, তিনটে জিনিস কিন্তু একই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57, কী আছে? জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ যখন তোমরা পড়েছো ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, সেখানে তোমরা দেখবে জলীয় দ্রবণে কী হয়, তড়িৎ পরিবহন হয়। তড়িৎ বিশ্লেষণে আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থের কী হয়, জলীয় দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণের মধ্যে দিয়ে কী হয়, তড়িৎ পাঠানো হয়। আর সেক্ষেত্রে তড়িৎ পরিবহনটা করে কে? দ্রবণের মধ্যে এমন কোন এলিমেন্ট বা এমন কোন উপাদান উপস্থিত থাকে যেগুলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী? কী হবে, ক্যাটায়নও হবে আবার অ্যানায়নও হবে, দুজনেই কিন্তু, ঠিক আছে, ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো সিঙ্গেল নয়, দুজন মিলেই কিন্তু তড়িৎ পরিবহন করে। দেখো তড়িৎযোজী যৌগগুলোই কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, সমযোজী যৌগগুলো কিন্তু করে না, ঠিক আছে। এবার দেখো তড়িৎযোজী যৌগ মানেই তো ক্যাটায়ন থাকবে আর অ্যানায়ন থাকবে, যখনই জলীয় দ্রবণে তড়িৎযোজী যৌগগুলো ভেঙে যায় তখন কি হয়, ক্যাটায়ন তৈরি হয় আর অ্যানায়ন তৈরি হয়, এবং এই ক্যাটায়ন আর অ্যানায়নই কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী হয়। সো আনসার এখানে দুটোই হবে, ক্যাটায়নও হবে আর অ্যানায়নও হবে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 58, কী আছে 58 কোথায় গেল? কোশ্চেন নাম্বার 58, নিচের কোনগুলি আয়রনের আকরিক? এটা হচ্ছে ক্লাস 10-এর একটা চ্যাপ্টারেরই কোশ্চেন, আয়রনের আকরিক কোনগুলো? অপশান আছে ডলোমাইট, লিমোনাইট, সিডারাইট আর জিপসাম। এর মধ্যে আয়রনের আকরিক হচ্ছে ডলোমাইট তো হবে না, ডলোমাইট এবং জিপসাম দুটোই হচ্ছে ক্যালসিয়ামের আকরিক, ঠিক আছে, ডলোমাইট আর জিপসাম হলো, ডলোমাইট আর জিপসাম দুটোই হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। বাকি লিমোনাইট আর সিডারাইট এই দুটো কিন্তু হবে কার আকরিক? আয়রনের আকরিক। শুধু তাই নয়, আয়রনের আকরিক কিন্তু আরও আছে, যেমন ধরো হিমাটাইট হচ্ছে আয়রনের আকরিক, সেটাও তোমরা মনে রাখবে, কারণ এই দুটোই যে অপশানে থাকবে পরীক্ষায় এমন তো নয়। ক্যালসিয়ামের আকরিকগুলোরও আমি তোমাদের নাম বলে দিচ্ছি, চাইলে তোমরা নোট করে নিতে পারো। ক্যালসিয়ামের আকরিকগুলো হচ্ছে ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম, ফ্লুওস্পার আর অ্যাসবেস্টস, ঠিক আছে, কী কী বললাম? ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম, ফ্লুওস্পার আর অ্যাসবেস্টস। আর ওদিকে আয়রনের আকরিকগুলোরও নাম বলে দিচ্ছি, সেটাও তোমরা নোট করে নেবে। আয়রনের আকরিকগুলো প্রথমেই লিখবে হিমাটাইট, তারপর লিমোনাইট, নেক্সট আছে ম্যাগনেটাইট, সিডারাইট, আয়রন পাইরাইট, এগুলো সবই কিন্তু আয়রনের আকরিক। তো এখানে আনসার কি হবে, লিমোনাইট আর সিডারাইট, এই দুটোই কিন্তু আয়রনের আকরিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, কী আছে দেখো, জার্মান সিলভারে উপস্থিত থাকে। জার্মান সিলভার শুনতে মনে হচ্ছে কি সিলভার অবশ্যই প্রেজেন্ট থাকবে, বাট এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে 1%ও মানে কি 0.1%ও সিলভার কিন্তু থাকে না। তো জার্মান সিলভারে সিলভার তো থাকবেই না এবং আয়রনও থাকবে না। জার্মান সিলভার হচ্ছে 3টে এলিমেন্ট নিয়ে তৈরি হয়, তার মধ্যে নিকেল থাকে, কপার থাকে আর থাকে জিঙ্ক, ঠিক আছে। এমনিতে আমরা কি জানি পিতল কিনে তৈরি হয় তামা আর দস্তা নিয়ে, মানে কপার আর জিঙ্ক নিয়ে, তার মধ্যে তুমি যদি নিকেলটা অ্যাড করে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে জার্মান সিলভার। সো এখানে আনসার কি হবে, দেখো সব কটা নাই থাকুক, এখানে তো নিকেল আছে আর কপার আছে, তোমরা এই দুটোকেই রাইট করবো। আর লেখার সময় তোমরা নোটে মেনশন করে নিতে পারো যে জার্মান সিলভারে থাকে কি কি, নিকেল, কপার আর তার সাথে থাকে জিঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 60, আর এটা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর লাস্ট কোয়েশ্চেন, কী আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি?
সম্পৃক্ত হাইড্রোকার্বন আইডেন্টিফাই করার আগে তোমাদের জানতে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যে হাইড্রোকার্বনগুলো অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন সমন্বিত যৌগগুলো বা যে জৈব যৌগ তোমরা বলতে পারো, যেখানে কোনো রকমের কোনো রকমের ডবল বন্ড নেই, কোনো রকমের ট্রিপল বন্ড নেই, অনলি দ্য প্রেজেন্স অফ সিঙ্গেল বন্ড। কি বললাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে দেয়ার ইজ অনলি দ্য প্রেজেন্স অফ সিঙ্গেল বন্ড ইজ সিন। ঠিক আছে, শুধুমাত্র এক বন্ধনই তোমরা দেখতে পাবে। তাহলে এখান থেকে এইটুকু তোমরা আইডেন্টিফাই করে নাও যে কোনগুলোর মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে তো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন আইডেন্টিফাই করে ফেলবো। যেটা হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ ইথেন মানে কি দুটো কার্বন থাকবে, বাকি সবগুলো হাতে কি থাকবে? হাইড্রোজেন থাকবে, মানে সংখ্যা হচ্ছে C2H6। নেক্সট হচ্ছে বেনজিন। বেনজিন তো হবে না, কারণ বেনজিনের মধ্যে ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে বিউটেন। বিউটেনও অবশ্যই কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা 4 কার্বনযুক্ত। ঠিক আছে, ইথেন যেমন 2 কার্বনযুক্ত, বিউটেন হচ্ছে 4 কার্বনযুক্ত। আর ন্যাপথালিনও হবে না। ন্যাপথালিনের সঙ্গে কি দুটো বেনজিন বলা, ন্যাপথালিন মানে আর কিছুই না। যদি পরপর তুমি দুটো বেনজিন বলো এভাবে এঁকে দাও, তাহলে সেটাই কিন্তু ন্যাপথালিনের স্ট্রাকচার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন স্টার্ট হবে কিসের কোশ্চেন? কোশ্চেন নাম্বার 61, যেটা থেকে শুরু হচ্ছে ইংলিশের কোশ্চেন। ঠিক আছে, ইংলিশের কোশ্চেন থাকবে কটা তোমাদের পরীক্ষায় তোমরা জানো? সেটা হচ্ছে 15টা। 15-এর মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু 7 to 8 আনসার করতেই হবে। নেক্সটে আছে ইংলিশের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কি আছে, কি বলা আছে? বলা আছে এ মেডিসিন দ্যাট রিমুভস দ্য এফেক্ট অফ পয়জন। একটা ওষুধ যেটা পয়জন মানে বিষের ক্রিয়াকে প্রতিহত করে। অপশন যে প্যানাসিয়া, অ্যান্টিডোট, রেমিডি আর টক্সিন। আনসার কী হবে? দেখো, একটা মেডিসিন যেটা পয়জনের এফেক্টকে রিমুভ করে সেটা হচ্ছে অ্যান্টিডোট। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। তার সাথে প্যানাসিয়া কি? প্যানাসিয়া হচ্ছে যদি থাকতো এ মেডিসিন দ্যাট কিওরস অল ডিজিজ, তাহলে কিন্তু হতো কি প্যানাসিয়া। ঠিক আছে, রেমিডি মানে সলিউশন ভাবতে পারো, আর টক্সিন মানে তো বিষ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 62 কি আছে? কোশ্চেন নাম্বার 62-তে বলা আছে এ পারসন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। একটা মানুষ যে ভান করছে সেটা সে নয়, কিন্তু সেটা হওয়ার ভান করছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হাইপোক্রিট। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 63 ইংলিশের থার্ড কোশ্চেন কি আছে? এ পারসন হু ওয়ান্টস টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট। একজন যে চেষ্টা করে বা চায় পুরো গভর্নমেন্ট বা সরকারকে নষ্ট করতে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যানার্কিস্ট। ঠিক আছে, অরাজকতাবাদী। অ্যানার্কিস্ট মানে কি? অরাজকতাবাদী। বাকি টেরোরিস্ট মানে তোমরা জানোই। নেক্সট কোশ্চেন দেখবো আমরা কোশ্চেন নাম্বার 64 কি আছে দেখো? এ সোলজার হু ফাইটস অনলি ফর মানি। একজন সৈনিক যে যুদ্ধ করছে কিসের জন্য? শুধুমাত্র টাকার জন্য, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মার্সেনারি। অপশন কী আছে? অপশন এ হবে ঠিক। ঠিক আছে, 64 কী হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 65 দেখা যাক তাহলে কি আছে দেখো? এ পারসন হু ইজ রিজার্ভড ইন স্পিচ। একজন মানুষ যে কম কথা বলে। রিজার্ভড ইন স্পিচ মানে কি? মানে যেটুকু প্রয়োজন সেটুকুই বলছে, তার থেকে বেশি সে বলে না। তাদের আমরা কি বলি? ট্যাসিটার্ন বা রেটিসেন্ট বলা হয়। ঠিক আছে, ট্যাসিটার্নও বলা হয় বা রেটিসেন্টও বলা হয়। এখানে রেটিসেন্ট আছে, তো রেটিসেন্ট হবে অপশন সি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 66 দেখো অ্যান্টোনিমস রয়েছে। কি? 66 থেকে 68 পর্যন্ত আমাদের অ্যান্টোনিমস বলতে হবে। তো এখানে প্রথমে কী আছে দেখো? ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে আমি তোমাদের এক্ষুনি বললাম, ট্যাসিটার্ন মানে কি? যে অল্প কথা বলে। পারসন হু ইজ রিজার্ভড ইন স্পিচ বা শান্ত। ট্যাসিটার্ন মানে ভাবতে পারো তুমি শান্ত, যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলছে। তাই তার উল্টো কী হয়ে যাবে? তার উল্টো হয়ে যাবে কি? সেটা হচ্ছে টকেটিভ, যে প্রচুর কথা বলে, তাই না? টকেটিভ বা ভার্বোজও বলা হতে যেতে পারে আর কি। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 67, এটাও কিন্তু অ্যান্টোনিম, কারণ আমরা একটু আগেই দেখলাম যে 66 থেকে 68 পর্যন্ত আমাদের অ্যান্টোনিমের কোশ্চেনই রয়েছে। রিপালসিভ মানে কি? রিপালসিভ মানে হচ্ছে তোমার বিকর্ষণ, তাই তো? রিপালশন মানে বিকর্ষণ, সেখান থেকে সে রিপালসিভ মানে এমন কিছু জিনিস যেটা কারোর পছন্দ নয়, যেটাকে সে ঘৃণা করে, সেটাকে আমরা রিপালসিভ বলতে পারি। তো রিপালসিভের উল্টে কী হয়ে যাবে? অ্যাট্রাকটিভ হবে, তাই না? তো অ্যাট্রাকটিভ কোথায় আছে? অপশন এতে আছে, তো অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 68 কন্টেন্টেড মানে কি? সন্তুষ্ট। স্যাটিসফাইডকে বলা হয় কন্টেন্টেড, মিনিং স্যাটিসফাইড। তার মানে কি? অসন্তুষ্ট হবে এখানে কারেক্ট আনসার, মানে কি হবে? ডিসস্যাটিসফাইড। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 69 কি বলছে?
কেয়ারফুল ইন দ্য স্পেন্ডিং অফ মানি টাইম ইটিসি, একটা লোক যে টাকা খরচ করতে হোক বা সময় ব্যয়ের ক্ষেত্রে সে খুবই কেয়ারফুল, মানে কোনো জিনিস সে অযথা নষ্ট করে না বা অযথা ব্যয় করে না, সেরকম মানুষকে কী বলা হয়? বলা হয় ইকোনমিক্যাল। কী বলা হয়? ইকোনমিক্যাল। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন বি ইকোনমিক্যাল। বা আরেকটা ওয়ার্ডও আছে ফ্রুগাল, ঠিক আছে? ফ্রুগালও বলা যায়, ফ্রুগাল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 70, অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ হাই প্লেসেস। ফিয়ার অফ হাই প্লেসেস, ফিয়ার মানে আমরা কি জানি? ফোবিয়া, সামথিং ফোবিয়া হবে, তাই তো? তো কী থেকে ফোবিয়া আছে? হাই প্লেস, উচ্চ স্থানযুক্ত অঞ্চল থেকে তার ফোবিয়া আছে। এরকম ফোবিয়াকে বলা হয় কী বলতো? অ্যারোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে? অ্যারো নয়, অ্যাক্রোফোবিয়া। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, অ্যাক্রোফোবিয়া। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 71, কী আছে? ইলেকট্রিসিটি ইন আওয়ার লোকালিটি ওয়াজ ড্যাশ ফর অ্যাবাউট 10 আওয়ার্স ইয়াস্টারডে। ইলেকট্রিসিটি কী হয়? কাট অফ হয়ে যায়, তাই তো? কাট অফ। অপশন বি হবে কারেক্ট আনসার, কাট অফ। নেক্সট দেখবো আমরা কোশ্চেন নাম্বার 72, 72 থেকে 74 কী আছে? সিনোনিমস আছে। বেশ, এটা ক্যাজাল না, ক্যাজল হবে, এটা ও হবে, ঠিক আছে? ঠিক করে নেবে, ক্যাজল। ক্যাজল মানে কি? তোষামোদ করা, কাউকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া, সেটা হচ্ছে ক্যাজল। তো সেই ক্যাজল মানে কি? পারসুয়েড, ঠিক আছে? পারসুয়েড। অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে কি? ফ্র্যাগরেন্স। ফ্র্যাগরেন্স মানে কি? ফ্র্যাগরেন্স মানে হচ্ছে সুগন্ধ, তাই তো? সুগন্ধকে আমরা বলি কি? ফ্র্যাগরেন্স। তো সেটা কী হবে? অ্যারোমা। এটা তো শুনেই থাকবে তোমরা, অ্যারোমা। নেক্সট কী আছে দেখো, নেক্সটে আছে হচ্ছে ফিক্সিয়াস। ফিক্সিয়াস মানে কি? ফিক্সিয়াস মানে হচ্ছে যেটা আসল নয়, তাই তো? রিয়াল নয়, রিয়ালিস্টিক নয়। যেমন ধরো অনেক সিনেমাগুলো কী হয়? সব ফিকশান ফিল্ম হয়, তাই না? তো এখানে ফিক্সিয়াসের কী হয়ে যাবে? সিনোনিম। তো ফলস হবে, ফলস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 75, এটা হচ্ছে তোমার ইংলিশের লাস্ট কোশ্চেন। কী আছে? ডেফিনেটলি বানান তোমাকে এখানে বলতে হবে। ডেফিনেটলি বানান কি? DEFINITELY, ডেফিনেটলি, তাই তো? তো কোনটা হবে? অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশান এ। নেক্সট দেখবো, এরপরে থাকবে কিসের কোশ্চেন? ম্যাথের কোশ্চেন, ঠিক আছে? ম্যাথেরও আমি ডিফারেন্ট টাইপের এখানে অঙ্ক রাখা আছে। তো দেখো প্রথমে কী আছে? tan থিটা ডট tan 5 থিটা সমান দেওয়া আছে 1, তাহলে কোসেক স্কোয়ার 3 থিটা আর কস 2 থিটার মান তোমাকে বের করতে হবে। দেখো tan থিটা সমান আমি কি লিখতে পারি? এই সমীকরণ থেকে আমি করতে পারি কি? tan থিটা সমান 1/tan 5 থিটা করতে পারি, তাই না? 1/tan মানে কি যাবে? cot 5 থিটা হলো। এবার tan থিটা এদিকে থাক, cot 5 থিটা আমি কি লিখতে পারি? cot 5 থিটাকে আমি লিখতে পারি tan 90 - 5 থিটা, এটা লেখা যায়, ঠিক আছে? tan ক্যান্সেল যাবে, তাহলে পাবো থিটা সমান 90 - 5 থিটা। লিখি থিটা সমান 90 - 5 থিটা। 5 থিটাকে এদিকে আনলে কী হবে? প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে? 6 থিটা সমান হয়ে যাবে 90, তাহলে 6 15 90, তাহলে থিটার মান পাবো আমরা কত? 15। থিটার মান 15 ডিগ্রি বেরোলো। এবার তোমাকে দেখতে হবে কি এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে কোসেক স্কোয়ার 3 থিটা মানে 3 × 15 মানে 45 বেরোবে এটা, ডট cos 2 থিটা, cos 2 থিটা মানে 2 × 15 ডিগ্রি, তাই তো? তো এখানে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি ডট cos 30, এবার কোসেক 45-এর মান কত? √2, তাহলে √2 স্কোয়ার করে দাও এখানে, কারণ স্কোয়ার আছে। ডট cos 30 মান কত? √3/2, cos 30 মান √3/2। তো এখান থেকে আমরা যদি √2 স্কোয়ার করি কী পাবো? √2 স্কোয়ার করলে কী হবে? স্কোয়ার আর রুট আমরা কী জানি? কেটে যায়, তো এটা কেটে গেল, বা √2 × √2 করলেও 2ই আসবে, তো 2 × √3/2, তো 2 কেটে যাবে, আনসার কী পাবো? √3। তো √3 হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা, এটা ত্রিকোণমিতির অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, বলা আছে এই সংখ্যা থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের বের করতে হবে। তো একটা কথা তোমরা আমাকে বলো যে 9 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা আমি বুঝবো কী করে? যদি সেই সংখ্যাটার সমস্ত ডিজিটগুলো রয়েছে, এই সংখ্যাটার যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোকে যোগ করে যদি 9 গুণিতক আসে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। ফর এক্সাম্পল মনে করো 5 3
শূন্য শূন্য আর 2 লেখা আছে। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো, বলো এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? তুমি বলবে হ্যাঁ, না এটা বিভাজ্য নয়, এটাকে 1 লেখা হোক। তাই তুমি বলবে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য? কারণ দেখো 5 আর 3 8, আর 8 আর 1 কত 9, এর 0 0 তো বাদ দিলাম, 5 আর 3 8 আর 1 9, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। ভাগ করে দেখবে এটা 9 দ্বারা ভাগ হবেই হবে। সেরকমই এই সংখ্যাটা দেখো, যোগ করে সংখ্যাটার যে ডিজিটগুলো রয়েছে এগুলোকে যোগ করো। 7 আর 3 10 আর 1 11 হচ্ছে, তাই না? তো 11 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এবার তোমাকে চেয়েছে যে কোন সংখ্যা এখান থেকে বিয়োগ করতে হবে যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কত থেকে বিয়োগ করবো আমি এটা? যদি আমি এখান থেকে যোগ করে কত বেরোলো, এটা যোগ করে আমার বেরিয়েছে কত 7 আর 3 10 আর 1 11। তো 11 থেকে ছোট কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? সেটা হচ্ছে অবশ্যই 9। তো 11 থেকে কত বাদ দিলে তুমি 9 পাবে? 2 বাদ দিলে, তাই তোমার আনসার হবে এখানে 2। এবার তোমাকে বলতে দিই, বলো এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? কত যোগ করলে? তাহলে যেহেতু এখানে 11 বেরিয়েছিল, তাহলে আমি 11 পরবর্তী সংখ্যা দেখবো 9 দ্বারা বিভাজ্য। 11 পরবর্তী সংখ্যাটা কি 18, তাই তো? তাহলে যদি বলতো যোগ করে, তাহলে আমরা 7 যোগ করে দিতাম, কিন্তু বিয়োগ করতে বলেছে, এখানে কী হবে? আনসার 2 হবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 78। বলছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4:5, তাহলে আমরা গুণ করে নিই এটাকে। 4x ধরলাম আর এটাকে 5x ধরলাম, সমান দেওয়া আছে কত? 1620। তো 4 5 কত হয়? 20x², সমান বেরোলো কত? 1620। তাহলে 20 0 0 কেটে গেল, 2 কত হয়? 2 8 16, 8 1 8, তার মানে x সমান কত বেরোবে? 9 বেরোবে। এবার x সমান যদি 9 বেরোয়, তো বড় সংখ্যাটা কী আছে এখানে? 4:5, তাহলে 5:9, 5 × 9, 5 9 কত হয়? 45। তাহলে বড় সংখ্যা আমাদের বেরিয়ে যাবে 45 এখানে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 79। কী আছে? একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। 12.5% ক্ষতি হয়েছে, বিভিন্নভাবে করা যায় এটাকে। আমি সিম্পলেস্ট নিয়মটা করছি। 12.5% মানে কি? দেখো 12 দুগুণে 24 আর 25 বাই 2, এত পার্সেন্ট, তাই তো? এত কি আছে? পার্সেন্ট। আর পার্সেন্ট মানে আমরা কি জানি? নিচে হবে একটা 100, তাহলে ইন্টু 100 রাখলাম। 25 4 100, তাহলে তুমি পাবে কি 1/8। কী পাবে তুমি? 1/8। তাহলে 12.5% মানে অ্যাকচুয়ালি কিন্তু 1/8। নিচেরটাকে সিপি ধরা হয়, ঠিক আছে? নিচেরটাকে সিপি ধরা হয়, তাহলে 8 হচ্ছে সিপি। সেখানে বলছে কি এত ক্ষতি হয়েছে, মানে 8-এর মধ্যে 1 ক্ষতি, 8-এর মধ্যে 1 ক্ষতি, তাহলে কত হয়েছে? সেটা 7 হয়েছে, ঠিক না? তাহলে 8 হচ্ছে সিপি আর এসপি হচ্ছে নিশ্চয়ই 7। তাহলে সিপি ইস টু এসপি করলে কত হবে? 8:7। পি লিখে ফেলেছি, হবে না, 8:7 হবে, ঠিক আছে? 8:7। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এটা তোমরা এমনিতেও না করেও করতে পারতে, কারণ এইটা মানে যদি তুমি একবার বের করে ফেলতে পারো 1/8 হয়, তাহলে 1/8 হয় মানে আইদার এই অপশানটা হবে অর এই অপশানটা হবে, ঠিক? এবার আমি কেন বললাম এই অপশানটা হবে? কারণ এখানে কী হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মানে কে বেশি, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? তুমি বলবে ক্রয় মূল্য বেশি, তো ক্রয় মূল্য বেশি এইটাতেই আছে, তাহলে এইটাই আনসার হবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের সরল সুদ 60 টাকা, সুদের হার কত? তোমাকে 1500 টাকার 4 বছরের সরল সুদ দেওয়া আছে এবং 8 বছরের সরল সুদ দেওয়া আছে, তাহলে সুদের হার তোমাকে বের করতে বলা হয়েছে। এবার আমরা কি করব? দেখো এই দুটো যদি আমরা মাইনাস করে দিই, 60 আর 30 কত হচ্ছে? মাইনাস করলে 30 হচ্ছে, সেটা কত বছর ডিফারেন্সের জন্য হয়েছে? 4 বছরের ডিফারেন্সের জন্য। তাহলে আমার টি সমান আমি ধরবো 4, আর এটা সমান হচ্ছে আমার আই। আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আই ইজ ইকুয়াল টু পি এর মান 1500, আর এর মান আমি জানি না, টি এর মান আমি জানি 4, বাই হচ্ছে 100। 100 কোথায় আছে? 100 বসিয়ে দাও, 0 0 কেটে যাবে, 4 দিয়ে কাটাকুটি তো যাবে না, তো আমরা 2 দিয়ে করি। 2 দুগুণে 4, 2 15 30, তাহলে 15 15 কেটে গেল, 1/2। তাহলে আনসার বেরোচ্ছে আলটিমেটলি 1/2। 1/2 মানে কত? 0.5%। তো 0.5% এখানে উত্তর হবে অপশান সি হবে এখানে ঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 81। বছরের আসল ও সুদ আসলের অনুপাত 16:17 হলে সুদের হার কত? আসল আর সুদ আসল, তার মানে যদি পি হয় আসল, এটা সুদ আসল, মানে পি প্লাস আই হচ্ছে এই 17টা, তাহলে আমার লাগবে কি? আই। তাহলে তোমার মানে আসল যদি 16 হয় এবং 1 বছর পর বা 2 বছর পর তুমি গিয়ে দেখলে যে তুমি পাচ্ছ 17 টাকা, তোমাকে কত টাকা সুদ দেওয়া হয়েছে? তোমাকে 1 টাকা সুদ দেওয়া হয়েছে, তাহলে আই এর মান 1, মাইনাস করলে আই এর মান পেয়ে যাবে। আসল আর সুদ আসলের মধ্যে ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে আই এর মান। তো এবার আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা? পি আর টি বাই 100। তো আই এর মান তো 1, পি এর মান তো 16,
আর এর মান চেয়েছে এখানে, টি এর মান হচ্ছে 1 আই থিঙ্ক, কারণ বছরটা এখানে দেওয়া নেই, তো বাই 100। তাহলে আর এর মান কী বেরোবে, 100/16 বেরোবে। 100/16 যদি বেরোয় তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 50, 2 দিয়ে 8, আর এবার কেটে নিই, 2 দিয়ে 25, 2 দিয়ে 4, মানে 25/4 বেরোচ্ছে। এবার 25/4 মানে কত হবে, কোনটা বেরোচ্ছে দেখো, 25/4, 6 4 24, এর আগে 25, অপশান বি হয়ে যাবে ঠিক। ওকে, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 82 বলছে কি, কিছু পরিমাণ টাকার একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা আর এত টাকা। কী কী দিয়েছে, সরল সুদ দিয়েছে আর দিয়েছে কি চক্রবৃদ্ধি সুদ। ভালো কথা। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, প্রথমে সরল সুদটা বের করে নিই। আই সমান কী হয়, PR/100, তো বসিয়ে দিলাম। আয়ের মান কত, 2 বছর সরল সুদ 1000 টাকা, 1000 বসিয়ে দাও। পি এর মান জানি না, আর এর মানও জানি না, টি এর মানটা জানি, বাই 100। 2 দিয়ে এটা কাটাকুটি করলে বেরোবে কত, 500। তাহলে এখান থেকে যদি আমি লিখি PR/100, PR/100 মান হচ্ছে 500। এইটুকু মনে রাখবে যে PR/100 মান বেরিয়েছে কত, 500। এবার দেখো, যদি আমরা এই দুটো ডিফারেন্স করি, 1000 আর 1040-এর ডিফারেন্স কত হচ্ছে, 40। তা সেটা হচ্ছে কি ডিফারেন্সটা, তা ডিফারেন্স ডি ইকুয়াল টু আমরা কি জানি, পি ইন্টু 2 বছরের জন্য R/100 ইন্টু R/100। এটা 2 বছরের জন্য যে ডি মানে ডিফারেন্স, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স, যদি তোমাকে বলে 2 বছরের জন্য বের করতে, তাহলে তোমরা এই সূত্রটা বসাবে, ডি সমান পি ইন্টু R/100 ইন্টু R/100। এবার ডি এর মান ছিল কত, 40। তো এখানে PR/100 মান আমরা একটু আগে বের করেছিলাম কত, 500, তাই তো। তাহলে আমি লিখতে পারি কি 40 সমান 500 ইন্টু R/100, এটাই তো আছে। তাহলে এটা কেটে গেল হলো 5, 5 দিয়ে কেটে গেল হলো 8। উত্তর কত হবে তাহলে, 5 8 40 হলো, তাহলে 8ই হবে। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 83 কী আছে, কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 5 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটা 27 গুণ হবে। এবার দেখো, চক্রবৃদ্ধি হারে কী হচ্ছে, 5 বছরে 3 গুণ, ঠিক। তাহলে পি থাকবে প্রথমে, সেখান থেকে 3 গুণ মানে কত, 3p হলো। সেখান থেকে আবার 3 গুণ মানে 9p, সেখান থেকে আবার 3 গুণ মানে 27p। এবার এইখানে টাইম লাগছে কত, প্রথমে এই যে 3 গুণ হতে সময় লাগে কত বলো, 3 গুণ হতে সময় লাগে 5 বছর করে। তাহলে এখানে 5 বছর লাগবে, এখানেও 5 বছর লাগবে, এখানেও 5 বছর লাগবে। তাই টোটাল কত বছর লাগবে, টোটাল কিন্তু 15 বছর লেগে যাবে। তো এখানে আনসারও কী হবে, আনসার হয়ে যাবে কত বলো, আনসার হয়ে যাবে 15 বছর। 15 বছর, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, 15 বছর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 84 কী আছে, 396 টাকা 3 বন্ধুর মধ্যে 2:1:3 অনুপাতে ভাগ করলে প্রথম ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার যোগফল কত হবে। প্রথম ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার যোগফল, তো দেখে নিই চলো। প্রথম ও তৃতীয় বন্ধু কোথায় আছে, প্রথম হচ্ছে 2 পেয়েছে, তৃতীয় হচ্ছে 3 পেয়েছে। তাহলে 2 আর 3 কত হচ্ছে, 5, তাই তো। 5 হচ্ছে মানে আইদার এই অপশানটা হবে, না হলে এই অপশানটা হবে। এবার যেহেতু বুঝতে পারছি না, তো আমরা করি 2 আর দেখো মোট টাকা কত পেয়েছে, 2 1 আর 3, তাহলে 2 আর 3 5 আর 1 6, এটাই হচ্ছে 6 টাকা। তো 6 মানেই এখানে কিন্তু 396 টাকা, 6 মানেই কত, 396 টাকা। তাহলে 1 মানে কত হবে, 396/6 হবে, 396/6 হবে, 6 6 36, 3 6 6 36, মানে 1 মানে বেরোচ্ছে আমার 66। 1 মানে বেরোচ্ছে কত, 66। সেটা বলেছে কি প্রথম আর তৃতীয়, মানে 2 আর 3 5, 5 দিয়ে এটাই গুণ করে দাও, 5 6 30, 5 6 30 আর 3 33, মানে 330 হবে উত্তর, 330, অপশান বি হবে এখানে ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 85, জানুয়ারি মাসে 300টি বই এবং ফেব্রুয়ারি মাসে 350টি বই বিক্রি হয়, বিক্রি কত শতাংশ বৃদ্ধি পায়। 300 থেকে 350 কত বেরোচ্ছে, 50 বেড়েছে। এবার কত পার্সেন্ট বের করতে বলেছে, 50 বেড়েছে কার থেকে, 300 থেকে, তাহলে বাই 300 ইন্টু 100, ব্যাস এটুকুই করতে হতো তোমার, তাহলে হয়ে যাবে 0 0 0 0 কেটে গেল, তাহলে 50/3 উত্তর। 50/3 মানে হচ্ছে 16 পূর্ণ 2 এর 3, তো 16.66 হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এবার হচ্ছে জিকের কোশ্চেন। 10টা থাকবে জিকে তোমাদের পরীক্ষায়, যেখান থেকে তোমাদের মিনিমাম কিন্তু 5টা করতে হবে জিকে। হ্যাঁ, দেখো কী আছে,
কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই কথাটা তো খুবই ফেমাস। আশা করি তোমরা যারাই ভিডিও দেখছো প্রত্যেকে এর আনসার দিতে পারবে। এই কথাটি কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। অপশন বি হবে কারেক্ট। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 87। অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা কে? তিনি হলেন কৌটিল্য। অপশানে সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, কৌটিল্য। যদি বলা হয় কৌটিল্য কার দরবারে ছিলেন? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে, তাই তো, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়ে সিংহাসনে বসেছিলেন? ধননন্দকে হারিয়ে, তাই না? চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হারিয়ে কিন্তু সিংহাসনে বসছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর বসেছিলেন কে? বিন্দুসার। বিন্দুসারের পর বসছিলেন অশোক। তারপরে চলো দেখি কোশ্চেন নাম্বার 88। নিম্নলিখিত মিথ্যেগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তুলা চাষের উপযোগী কোনটা? সেটা হচ্ছে রেগুর মাটি। অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, রেগুর মাটি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 89। কি আছে? বলা হচ্ছে ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন কোন দুটো বলো? ভারত আর চীন। ম্যাকমোহন লাইন মানে কী হবে? ভারত আর চীন হবে। ভারত আর বাংলাদেশে হবে র্যাডক্লিফ লাইন, ভারত ও পাকিস্তানে হবে র্যাডক্লিফ লাইন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 90। কি আছে? অরণ্যের অধিকার রচয়িতা কে? অরণ্যের অধিকার এটা কার লেখা? অরণ্যের অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা। তো অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, মহাশ্বেতা দেবী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 91। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে কিছু রাজ্যের নাম আর তার সাথে সংশ্লিষ্ট যে বন্দর সিপোর্ট সেগুলো দেওয়া রয়েছে। তো দেখো কোনটা ঠিক, দেখা যাক। মহারাষ্ট্র পারাদ্বীপ তো হবে না। মহারাষ্ট্রে পারাদ্বীপ কোথায় আছে? পারাদ্বীপ আছে উড়িষ্যায়। তামিলনাড়ু ম্যাঙ্গালোর হবে না। গুজরাট কান্দালা হবে, কারণ গুজরাটেই কান্দালা বন্দর রয়েছে। কর্ণাটক তুতিকোরিন হবে না। ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক আর তুতিকোরিন হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট দেখো ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী, যার ব্যাপারে আর এক্সট্রা করে কিছু বলার আমার মনে হয় না দরকার আছে। তো ব্যোমকেশ বক্সী এই চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 93। কোনটি উত্তর ভারতের নদী? যে নদীগুলো এখানে কয়েকটা নদীর নাম, 4টা নদীর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে উত্তর ভারতের নদী কোনটা? সেটা হচ্ছে কি যমুনা। বাকি যেগুলো রয়েছে ভাইগাই, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের নদী। পেন্নার, ঠিক আছে, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের নদী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 94। কি আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? জওহরলাল নেহরু। অপশান বি হবে ঠিক। ভগৎ সিংয়ের লেখা বই ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট। ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, ঠিক আছে। মহাত্মা গান্ধীর তো তোমরা জানো মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ আছে। আর লালা লাজপত রায়ের কী লেখা বই? সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 95। কি আছে? রাশিয়ার রাজধানী হলো, রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। অপশান বি হবে এখানে ঠিক, ঠিক আছে, মস্কো। টোকিও কার? জাপানের। অসলো কার? নরওয়ে। হাভানা কার? কিউবা। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন দেখবো। নেক্সট আছে রিজনিংয়ের কোশ্চেন। দেখো রিজনিংয়ের 5টা কোশ্চেন থাকবে, 5টাই তোমাদের কিন্তু পারতে হবে। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন আছে কি, একটা সিরিজ দেওয়া আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ PQR HIJ DEF, এর পরেরটা কী হবে? PQR পরপরই কিন্তু আছে, তাই না? HIJ এটাও পরপর, DEF এটাও পরপর, তাহলে এখানে যে অপশনগুলো হবে সেগুলো পরপরই থাকতে হবে, প্রত্যেকটাতেই পরপরই আছে। তাহলে P এর থেকে H দেখি আমরা কত কমেছে। P কত হয়? 16, H কত হয়? 8, তাই তো 8 কমেছে। তাহলে H থেকে D দেখি, H হচ্ছে 8 আর D হচ্ছে তোমার 4, মানে 4 কমেছে। 8 থেকে 4 মানে অর্ধেক কমেছে, তারপরে 2 কমা উচিত। D পর 2 কমলে কী হবে? B হবে, তাহলে B দিয়ে স্টার্ট হওয়া উচিত। আনসারটা যা হবে সেটা B দিয়ে স্টার্ট হবে। তো B দিয়ে একটাই অপশান আছে, অপশান D আছে দেখো। তো এখানে অপশান ডিটাই হবে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 97। 3, 9, 27, 81, 243। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। 3 মানে 3 টু দি পাওয়ার 1, 9 মানে 3 টু দি পাওয়ার 2, 27 3-এর কিউব, 81 3-এর পাওয়ারে 4, 243 3-এর পাওয়ারে 5, তারপরে আসবে কি 3-এর পাওয়ারে 6, 3-এর পাওয়ারে কি আসবে 6। তাহলে 243কে তুমি যদি 3 দিয়ে গুণ করে দাও না, তাহলেই আনসার চলে আসবে।
243টাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, কী হবে আনসার? 729 হবে, তাই না? কারণ এখানে কি পাওয়ার বাড়ছে মানে 3 দিয়ে কি হচ্ছে? গুণ হচ্ছে। 3 3 9, 9 3 27, 27 3 81, 81 3 243, 243 3 729 হয়ে গেল। নেক্সট দেখো কী আছে, 5 12 16 24 27, 5 12 16 24 27, এখানে কিছু লেখা নেই, কিন্তু এখানে তোমরা বের করবে কোনটা এখানে ভুল। ঠিক আছে, এই সিরিজে একটা সংখ্যা ভুল দেওয়া আছে, এটা কোন সংখ্যাটা ভুল দেওয়া আছে তোমাকে সেটা বলতে হবে। এবার যদি আমি দেখি 5 থেকে 12, 5 থেকে 12 মানে 7 বেড়েছে, তাই তো? 5 থেকে 12 মানে 7 বেড়েছে। 12 থেকে 16 মানে 4 বেড়েছে। 16 থেকে 24 মানে 8 বেড়েছে। 24 থেকে 27 মানে 3 বেড়েছে। যদি আমি এরকম ধরি যে প্রথমে 7 বেড়েছে তারপর 4 বেড়েছে, যদি আবার প্রথমে যদি 7 বাড়ে তাহলে কত হবে? 16 সাথে যদি 23 হয়, এখানে 24 জায়গায় যদি 23 হতো তাহলে 23 আর 4 27 হতো। তার মানে এটাই হবে 7 4 7 4 করে বৃদ্ধি হবে। ঠিক আছে, প্রথমে 7 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে আবার 7 বাড়া উচিত। 7 বাড়লে এখানে 24 নয় 23 হওয়া উচিত। তারপরে আবার 4 বাড়বে, 23 4 27 হয়ে যাবে। তাহলে এখানে 24টা দেওয়া আছে, সে 24টা ভুল দেওয়া আছে, 24-এর জায়গায় 23 হওয়া উচিত ছিল। সো দ্য আনসার ইজ 24। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কি বলা আছে? হাউস ইজ রিলেটেড টু শেল্টার ইন দ্য সেম ওয়ে অ্যাজ সোপ ইজ রিলেটেড টু। হাউস এর সঙ্গে শেল্টার যেভাবে রিলেটেড, ঠিক একই রকমভাবে সোপের সাথে কি রিলেটেড? হাউস মানে হচ্ছে বাড়ি, বাড়ি আমাদের কি দেয়? শেল্টার দেয়, আশ্রয় দেয়। আর সোপ মানে সাবান, সাবান আমাদের কি দেয়? পরিষ্কার পরিচ্ছন্নতা দেয়। তাহলে কী হবে? ক্লিনলিনেস হবে। অপশান ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকে নিশ্চয়ই বাথরুম করছিলে, তাই তো? কিন্তু তা নয়, এটা রাইট আনসার কী হবে? বাথরুম হবে না, রাইট আনসার হবে ক্লিনলিনেস। নেক্সট কোশ্চেন দেখো, আর আজকে লাস্ট কোশ্চেন এটা, এই মক টেস্ট এটা করলেই শেষ। কত পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা জানাতে ভুলবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, RRS XMW ITB তার সাথে কি হবে? চলো রিলেশন খুঁজে বের করি, এর মধ্যে কী রিলেশন আছে। আর এর সাথে যদি এক্স দেখি, আর এর সাথে এম, আর হচ্ছে তোমার 18 আর এক্স হচ্ছে 24 মানে 6 বেড়েছে। আর 18 আর এম হচ্ছে 13, 5 কমেছে। এস 19 আর ডাব্লু 23, 19 আর 23 মানে কত? ডিফারেন্স হচ্ছে 4-এর ডিফারেন্স। আলটিমেটলি দেখতে গেলে প্রথম সংখ্যাটা কিন্তু 6 বেড়েছে, তাই না? আর থেকে এক্স হয়েছে মানে 6 বেড়েছে। তারপরে এবার কিন্তু 5 কমেছে, আর তারপরে এবার কিন্তু 4 আবার বেড়েছে, ঠিক তো? তো এখানে 6 হয়েছে বেড়েছে মানে +6, তারপরে 5 কমেছে -5, তারপর 4 বেড়েছে মানে +4। তো 6 5 4 বৃদ্ধি হ্রাস বৃদ্ধি। তো এখানে আই এর সাথে যদি আমি 6-এর প্লাস করে দিই, আই মানে কত বলো? আই 9 নম্বরে আসে, তাই 9-এর সঙ্গে 6 করলে কি 15 আসবে, আর 15 মানে হচ্ছে ও। তাহলে অপশান ডি ছাড়া আর হওয়ার কোনো উপায় নেই, কারণ একটাই ও দিয়ে আছে। তো এখানে অপশান ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এর সাথেই শেষ হলো আজকে আমাদের মক টেস্টটা। আশা করি তোমরা সবাই মক টেস্টটা খুব ভালো অ্যাটেন্ড করেছো এবং ভালো মার্কস পেয়েছো। কত পেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি কোনো কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যারা নোটস নেবে তারা কিন্তু ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। প্রাইস অনলি 100। যাদের ইচ্ছা তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ ওটা পড়তেও তো টাইম লাগবে, তাই না? শুধু নেওয়াটা তো নেওয়া নয়, কারণ সেটা পড়তেও হবে, পড়ে শেষও করতে হবে, তবে কি তোমাদের কিন্তু প্রিপারেশনটা ফুললি হবে। তো সেই জন্য বলছি যারা নিতে ইচ্ছুক, ঠিক আছে, প্রাইসটা খুবই কম রেখেছি আমি 100, যাতে তোমরা অ্যাভেল করতে পারো। ঠিক আছে, সেই মতোই আমি কিন্তু প্রাইস রেখেছি। 382টা পেয়ে আছে, তার সাথে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স তো বললাম আমি 2700+ ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। ম্যাক্সিমাম স্টুডেন্টসের ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম হয়, সেই প্রবলেমটা এই পিডিএফটা পড়ার পর আশা করি আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। 15তে 15ই পেয়ে যাবে, যদি ঠিক মতো পিডিএফটা তোমরা গো থ্রু করো, ঠিক মতো যদি পিডিএফটা পড়ো। ঠিক আছে, অনেকেই পারচেস করেছে, তোমরা যারা ইচ্ছা আছে অবশ্যই পারচেস করতে পারো। ওপরের নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। তাহলে আজকে এইটুকুই থাকলো।